বিসমিল্লাহির রহমানির রাহিম। বর্তমানে বাংলাদেশে অনেকেই পিআর পদ্ধতি নিয়ে আলোচনা করছে। আমি সহজভাবে চেষ্টা করব পিআর পদ্ধতি কী এটা উপস্থাপন করার জন্য, এটার অসুবিধা কী সুবিধা কী। পিআর পদ্ধতি হলো সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব, যেখানে আসন বন্টন হয় প্রতিটি রাজনৈতিক দলের প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে। পিআর পদ্ধতিতে কোয়ালিশন সরকার গঠন হলে সেটা খুবই দুর্বল হয়, কার্যকারিতা থাকে না, সিদ্ধান্তহীনতায় ভুগে, কোনো সিদ্ধান্ত নিতে পারে না। রাষ্ট্রের যে ঐক্য বারবার প্রশ্নের সম্মুখীন হয়। জনগণ এবং নেতার মাঝে কোনো সম্পর্ক থাকে না। দেশে রাজনৈতিক অস্থিরতা বাড়ে, ঘন ঘন সরকার পরিবর্তন হয়, জনগণের যে আশাকাঙ্ক্ষা সেটা পূরণ হয় না। এবং বাংলাদেশে এটি একটি নতুন পদ্ধতি, যা বাংলাদেশের মানুষ এ সম্পর্কে কিছুই জানে না। 2019 সাল থেকে 22 সালে ইসরায়েলে এই অল্প কয়েক বছরের মধ্যে 5 বার জাতীয় সংসদ নির্বাচন হয়েছে। কারণ তাদের এই পিআর পদ্ধতির কারণে ছোট ছোট দলগুলো তারা ঐক্যে থাকে, আবার বের হয়ে যায়। এই কারণে 5টি বার তারা নির্বাচন করতে হয়েছে। দক্ষিণ এশিয়া মহাদেশের দেশ নেপাল, সেখানেও জাতিগত বিভাজন এবং দলীয় পারস্পরিক দ্বন্দ্ব রাজনৈতিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করেছে এবং 10 বছরে 8 বার সরকার পরিবর্তন হয়েছে। তাছাড়া পিআর পদ্ধতি ইসলামও সমর্থন করে না। বাংলাদেশে এই পদ্ধতিটা খুবই নতুন, এই পদ্ধতিতে কেউ জানে না। পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র যখন এই পিআর পদ্ধতি থেকে বের হয়ে যেতে যাচ্ছে এবং এটার সফলতার চেয়ে কুফলতা অনেক বেশি, সেখানে আজকে বাংলাদেশের কিছু মানুষ যাদের গণতন্ত্রের প্রতি আস্থা নাই, জনগণের প্রতি আস্থা নাই, তারাই এই পিআর পদ্ধতির জন্য কথা বলছে। আর একটু সহজভাবে বলি, একটি বাড়িতে যদি 4 ভাই 1 বোন বাবা মা থাকে, বাবা যদি সবাইকে ডেকে নিয়ে একটি বাড়ি তৈরি করতে চায় সবার সমর্থন নিয়ে, তখন হয়তো সবাই সমর্থন দিল যে বাড়িটা 5 তলা হবে। কিন্তু পরবর্তীতে 2 মাস 4 মাস 6 মাস পরেই দেখা গেল 2 ভাই 3 ভাই বলল যে আমরা এই বাড়ি এখানে করব না, আমরা পাশের জায়গায় করব। তখন কিন্তু অনৈক্য সৃষ্টি হলো। অনৈক্য সৃষ্টির কারণে কিন্তু এই বাড়িটা বন্ধ হয়ে গেল করা। তার মানে কি, যে পিআর সিস্টেম হলে অনৈক্য সৃষ্টি হবেই, এর কোনো সফলতা নাই। বাড়িটা কিন্তু আর তৈরি করা গেল না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, স্বনির্ভর বাংলাদেশের উপকার, সেক্টর কমান্ডার, বাংলাদেশের রাখাল রাজা, উনি অনেক কষ্ট করে সকলকে নিয়ে একটি বহুদলীয় গণতন্ত্র করেছিলেন। উনি বুঝতে পেরেছিলেন গণতন্ত্র ছাড়া বাংলাদেশের উন্নয়ন, বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সার্বভৌমত্ব কোনোভাবেই সম্ভব না। পরবর্তীতে 3বারের সফল প্রধানমন্ত্রী, দেশনেত্রী, মহাজননী, বিএনপি চেয়ারপারসন এবং খালেদা জিয়া দীর্ঘ সংগ্রাম করছে স্বৈরাচারের বিরুদ্ধে এই গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য, এবং তিনি সফলভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তীতে এই ফ্যাসিবাদ সরকার দীর্ঘদিন মানুষের গণতান্ত্রিক অধিকার, মানবাধিকার, মানুষের সব কিছু হরণ করে নিয়েছে। পরবর্তীতে আমার নেতা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, এশিয়া মহাদেশের মতো মুসলিম নেতা জনাব তারেক রহমান দীর্ঘ 1.5 যুগ এই গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন এবং সংগ্রাম করে পরবর্তীতে এই ফ্যাসিবাদী সরকারকে হটিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার পথ সুগম করেছেন। আজকে যারা এই গণতন্ত্রকে বিশ্বাস করে না, তারা স্বাধীনতাকে বিশ্বাস করে না, বাংলাদেশের সার্বভৌমত্বকে বিশ্বাস করে না, বাংলাদেশের মানবাধিকারকে বিশ্বাস করে না। আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই। এই ভুয়া একটা বাজে একটা খারাপ সিস্টেমের বিপরীতে আমরা ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশে আগামী দিনে জনগণের যে অধিকার, সাংবিধানিক অধিকার, গণতন্ত্র, সেই গণতান্ত্রিক ওয়েতেই বাংলাদেশের
আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে এবং ইনশাআল্লাহ জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ নতুনভাবে গঠিত হবে, গণতন্ত্র ইনশাআল্লাহ প্রতিষ্ঠিত হবে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।